ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্যারিয়ার। আজ আমি তোমাদের জন্য স্ট্যাটিক জিকের যে প্রিভিয়াস ইয়ার রয়েছে অর্থাৎ সেন্ট্রালের এসএসসি, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি এবং আমাদের রাজ্য সরকারের পিএসসি এবং এসএসসির যে স্ট্যাটিক জিকের উপর প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেখান থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 500 স্ট্যাটিক জিকের কোশ্চেন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এটা একটি সিরিজের মধ্য দিয়ে চলবে। আমি প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে 50 থেকে 60টি প্রশ্ন করার চেষ্টা করব, যেগুলো হবে স্ট্যাটিক জিকের উপর প্রশ্ন এবং যেগুলো কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে কিন্তু অলরেডি কোয়েশ্চেন হিসেবে আমরা দেখেছি। সেই প্রিভিয়াস ইয়ারগুলো যদি আমরা সলভ করি তাহলে আমাদের প্রিপারেশন আরেকটু ভালো হবে। তাই আমরা চলো এই যে সেশনটা শুরু করতে চলেছি, এখানে আমরা কিন্তু 500 কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব, যা অনেকগুলো ভিডিওর মধ্য দিয়ে হবে। প্রত্যেকটি ভিডিওতে 50 থেকে 60খানা প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করব এবং প্রত্যেকটি প্রশ্ন হবে স্ট্যাটিক জিকের প্রিভিয়াস ইয়ার থেকে, তাই না? স্ট্যাটিক জিকের যে প্রিভিয়াস ইয়ার পোর্শন থেকে প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু আমরা একে একে আলোচনা করার চেষ্টা করব। দেখো এখানে যতগুলো প্রশ্ন আমি আজকে রেখেছি এগুলোও কিন্তু সমস্তটাই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের অংশ। হ্যাঁ, বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার হিসেবে এই সমস্ত প্রশ্নগুলো আমরা কিন্তু পেয়েছি। চলো দেখি, নিচের কোন ভারতীয় মুদ্রায় সাঁচি স্তূপের চিত্র রয়েছে? আমরা সকলেই জানি আমাদের ভারতে যে কারেন্সিগুলো বর্তমানে প্রচলিত রয়েছে, বিভিন্ন মুদ্রা নোটে কিন্তু বিভিন্ন ছবি আমরা দেখতে পাই। তো সাঁচি স্তূপের ছবি, এই যে দেখতেই পাচ্ছ সাঁচি স্তূপ, যেটা ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত। ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে কত টাকার নোটে রয়েছে? দেখো 200 টাকার নোটে রয়েছে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কত না 200 টাকা। জাস্ট 1 মিনিট, 200 টাকার নোটে রয়েছে 200 টাকার নোটে রয়েছে সাঁচি স্তূপের ছবি। আমরা জেনে নেওয়ার চেষ্টা করব 2000 টাকার নোটে কোন ছবি রয়েছে না, এতে রয়েছে তোমার চন্দ্রযানের ছবি রয়েছে 2000 টাকার নোটে। 100 টাকার নোটে রয়েছে রানিকা বাবের ছবি রয়েছে তোমার 100 টাকার নোটে এবং 50 টাকার নোটে রয়েছে 50 টাকার নোটে কি রয়েছে? কর্ণাটকের হাম্পির ছবি রয়েছে তোমার 50 টাকার নোটে। তাহলে 2000 টাকার নোট জানলাম, 200 টাকার নোট আমাদের সাঁচি স্তূপ, মধ্যপ্রদেশের সাঁচি, যে স্তূপ নির্মাণ করে গিয়েছিলেন সম্রাট অশোক, তাই না? 200 টাকার নোটে 100 টাকার নোটে রয়েছে রানিকা বাবের ছবি এবং 50 টাকার নোটে রয়েছে কর্ণাটকের হাম্পির ছবি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে যে হোজাগরি কোন রাজ্যের লোকনৃত্য? এর আগে বছর এসএসসি জিডির যে পরীক্ষা হয়েছিল সেখানে এটা প্রিভিয়াস ইয়ার হিসেবে ছিল বা সেখানে প্রশ্ন ছিল, তাহলে হোজাগরি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? এর উত্তর হয়ে যাবে ত্রিপুরা। হোজাগরি নৃত্য কোন রাজ্যের সাথে যুক্ত? ত্রিপুরা। চলো, যে প্রশ্নগুলো আলোচনার প্রয়োজন আছে আমরা কিন্তু সেগুলোকে আলোচনা করেও চলবো। রাজস্থানের জয়পুরের হাওয়া মহল, খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, হাওয়া মহল কার দ্বারা নির্মিত হয়? আমরা যদি ভারতের যে রাজপুত শক্তি রয়েছে তাদের ইতিহাস আলোচনা করার চেষ্টা করি তো সেখানে গুরুত্বপূর্ণ একটা স্মৃতি সৌধ হিসাবে বা অট্টালিকা হিসাবে আমরা এই হাওয়া মহলের কথা জানি এবং এই হাওয়া মহল নির্মাণ যিনি করেছিলেন তার নাম হচ্ছে সওয়াই প্রতাপ সিং এই হাওয়া মহলের নির্মাতা। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন রয়েছে কাশী বিশ্বনাথ মন্দির হিন্দুদের এক অন্যতম তীর্থক্ষেত্র। সেই কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? এই তো দেখতেই পাচ্ছি আমরা ছবিতে যে এটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দির, যা রয়েছে আমাদের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। উত্তরপ্রদেশ হয়ে যাবে এর সঠিক উত্তর। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে জেনে আসি যে ভারতের 43তম অর্থাৎ 43 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ভারতের 43 ইউনেস্কো হেরিটেজ সাইট কোন রাজ্যে অবস্থিত? অবশ্যই আমাদের ভারতের যে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলি রয়েছে সেই ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা আজকের দিনে আমাদের কতগুলো না 43টি রয়েছে। তার এই 43তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটি হবে আমাদের সঠিক উত্তর আসাম। আমাদের 43 জানতে হবে, এর আগে 42 এবং 41 এই তিনটি অন্তত আমাদের জানতেই হয়। 41তম আমরা সকলে জানি ভারতের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতন হচ্ছে আমাদের 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 42তম হবে দক্ষিণ ভারতের হৈসলা রাজাদের মন্দির এবং 43তম হবে আসামের ময়ডামস, যা হচ্ছে অহোম রাজাদের সমাধি ময়ডামস হচ্ছে ভারতের 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে রাম মন্দিরের উদ্বোধন কবে হয়? আমরা সকলে জানি 2024 সালের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন হচ্ছে রাম মন্দিরের উদ্বোধন। এই উদ্বোধন দিনটি কবে ছিল না 24শে জানুয়ারি 2024। খুব ভালো মতো মনে থাকবে আমাদের, 24শে জানুয়ারি 2024 রাম মন্দিরের উদ্বোধন হয় উত্তরপ্রদেশে। কোন নদীর তীরে রয়েছে না সরজু নদী। কোন নদী? সরজু নদী। সরজু নদীর তীরে রয়েছে রাম মন্দির
অযোধ্যাতে, তাই না? চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রতি বছর জুন মাসে, দেখো এখানে এর আগেবারে এসএসসি জিডিতেই প্রশ্ন ছিল যে অম্বুবাচী উৎসব কোন মাসে পালিত হয়, আমি সেটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, প্রতি বছর জুন মাসে অম্বুবাচী উৎসব কোন রাজ্যে পালিত হয়, মানে এখানে আমাকে রাজ্যের নামটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আসাম। প্রতি বছর জুন মাসে কি হয়, আসামে অম্বুবাচী উৎসব কিন্তু পালিত হয়। ঠিক আছে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে ফুগদি। এই যে দেখো একটা লোকাল ড্যান্স হচ্ছে ফুগদি, এবং সেটা কোথাকার না গোয়া রাজ্যের একটি লোকাল ড্যান্স বা লোকনৃত্য হচ্ছে ফুগদি। তাহলে এই যে বিভিন্ন নৃত্য পাচ্ছি, বিভিন্ন উৎসব পাচ্ছি, এরও আমি কিন্তু পুরো লিস্ট তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলোতে। তো জাস্ট এখানে আমরা এই প্রশ্নের উত্তরেই করে নিলাম যে গোয়ার একটি অন্যতম লোকনৃত্য হচ্ছে ফুগদি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিম্নলিখিত কে 2024 ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন? অর্থাৎ আমাদের ভারতের যে সর্বোচ্চ নাগরিক পুরস্কার, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যার নাম হচ্ছে ভারতরত্ন, এই ভারতরত্ন পুরস্কার 2024-এ, কারণ আমরা সকলে জানি 2025 সালে একজনও ভারতরত্ন পায়নি, মানে একজনকেও দেওয়া হয়নি। 2024 সালে ভারতরত্ন পেয়েছেন 5 জন মহান ব্যক্তি। ভারতের 5 জন মহান ব্যক্তিকে এই ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল, এবং এটা ভারতে কত সাল থেকে চলে আসছে? 1954 সাল থেকে লাগাতার ভারতে কিন্তু ভারতরত্ন দেওয়া চলছে। তাহলে যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন ছিল, 2024-এ ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এদের মধ্যে MS স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, PV নরসিংহ রাও এবং উপরোক্ত সবাই। সঠিক উত্তর হয়ে যাবে উপরোক্ত সবাই, কেননা MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক, চৌধুরী চরণ সিং ভারতের পূর্বতম প্রধানমন্ত্রী, PV নরসিংহ রাও ইনিও ভারতের পূর্বতম প্রধানমন্ত্রী। এই তিনজনেই কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। পাশাপাশি আরও দুজন ব্যক্তি রয়েছেন 4 এবং 5, মনে রাখার চেষ্টা করবে। কর্পূরী ঠাকুর ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন, মরণোত্তর। ইনি বিহারের পূর্বতম মুখ্যমন্ত্রী ছিলেন। এবং লাল কৃষ্ণ আদবানি, এই লাল কৃষ্ণ আদবানিকেও এনাকেও কিন্তু ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়। ইনি ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে, তাহলে এই 5 জন ব্যক্তিকে, এই যে 5 জনের কথা বললাম, 5 জনকে MS স্বামীনাথন, চৌধুরী চরণ সিং, PV নরসিংহ রাও, কর্পূরী ঠাকুর এবং লালকৃষ্ণ আদবানি, এই 5 জনকে 2024 সালে কিন্তু ভারতরত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছিল। এখানে দেখো আমরা নামগুলো দেখতেই পাচ্ছি। চলো তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, এই যে ভারতরত্ন, জাস্ট 1 মিনিট, ইয়েস, ওকে, এই যে ভারতরত্নের মেডেলটি রয়েছে, তাই না, এই ভারতরত্নের মেডেলটি ভারতের কোন রাজ্যে তৈরি হয়? তোমাদের জন্য কোশ্চেনটা রাখলাম, যদি জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে উত্তরটা জানাবে। ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসি। পরবর্তী স্লাইডে রয়েছে নিম্নলিখিত কে 2024-এ মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হয়েছেন? আমরা সকলে জানি, এই যে ছবিতে দেখতেই পাচ্ছি, মনু ভাকের অলিম্পিকে মেডেল নিয়ে এসেছিলেন, ডি গুকেশ, হরমনপ্রীত সিং এবং প্রবীণ কুমার। এই প্যারা অ্যাথলেট প্রবীণ কুমার কিন্তু আমাদের 2024-এ মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অপশনে সাইনা নেহওয়াল আছেন, ইনিও পাননি, PV সিন্ধু না, নীরজ চোপড়া না, তাহলে প্রবীণ কুমার ইনি কিন্তু, এই যে 4 জন, এই 4 জন মহান ব্যক্তিকে কিন্তু মেজর ধ্যানচাঁদ পুরস্কারে ভূষিত করা হয়েছে কত সালে? 2024-এ। ঠিক আছে, নেক্সট পরবর্তী স্লাইডে চলে আসি আমরা। পরবর্তী স্লাইডে রয়েছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমার গন্ড চিত্রকলা, বিভিন্ন ধরনের যে ভারতের বিভিন্ন রাজ্যের চিত্রকলা প্রচলিত রয়েছে, সেগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে যে গন্ড চিত্রকলার ছবি আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই হচ্ছে গন্ড চিত্রকলা, এবং এই চিত্রকলা ভারতের কোন রাজ্যে, গন্ড চিত্রকলা ভারতের কোন রাজ্যে বিখ্যাত বা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। সঠিক উত্তর কি হবে? মধ্যপ্রদেশ হবে। উত্তরপ্রদেশের চিকেন কারি বা বাকিগুলো মোটামুটি আমরা জানি। দেখো এই যে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে, কি বলেছে? মহাকুম্ভ মেলার আয়োজন কত বছর অন্তর হয়? যেহেতু এই বছর 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মহাকুম্ভ মেলার আয়োজন হয়েছে কোথায়? প্রয়াগরাজে। তাহলে এই যে মহাকুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা কত বছর অন্তর হচ্ছে না? মহাকুম্ভ মেলা হচ্ছে 144 বছর অন্তর। কুম্ভ মেলা হয়, অর্ধকুম্ভ হয় কখন? অর্ধকুম্ভ, এটাও মনে রাখার চেষ্টা করবে। আর কুম্ভ মেলা, এটাও মনে রাখার চেষ্টা করবে। কুম্ভ মেলা অর্ধকুম্ভ হয় তোমার 6 বছর অন্তর, আর কুম্ভ মেলা হয় 12 বছর অন্তর, আর মহাকুম্ভ হয় তোমার 144 বছর অন্তর। অর্থাৎ জীবিত অবস্থায় হয়তো এখন আমরা যতজনই জীবিত আছি, আমরা কোনোদিনই আর এই দ্বিতীয়বার যে মহাকুম্ভ মেলার আয়োজন হবে, এই দ্বিতীয়বার মহাকুম্ভ মেলা আর আমরা হয়তো দেখতে পাবো না। যাই হোক,
চলো নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে ভারতের স্ট্যাচু অফ ইউনিটি এর উচ্চতা কত? তার আগে বলি এটি কোন নদীর তীরে আছে না, এটি আছে আমাদের নর্মদা নদীর তীরে। হ্যাঁ, নর্মদা নদীর তীরে। এর ডিজাইন কে বানিয়েছিলেন? রাম ভি সুতুর এর ডিজাইন বানিয়েছিলেন। ঠিক আছে, এর উচ্চতা কত? 182, 182 মিটার রয়েছে এর উচ্চতা। এবং এটি টুয়েসডে টু সানডে ওপেন থাকে। টুয়েসডে টু সানডে ওপেন থাকে, কিন্তু সোমবার অর্থাৎ মন্ডে এই দর্শনীয় স্থানটি কিন্তু বন্ধ থাকে। এবং এটি কোন নদীর তীরে রয়েছে? সর্দার সরোবর যে ড্যাম রয়েছে তার কিছুটা দূরে, এই প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার দূরে এই স্ট্যাচুর অবস্থান। এ হচ্ছে আমাদের লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে ভারতের বিস্মার্কও আমরা বলে থাকি। তাহলে এই স্ট্যাচু অফ ইউনিটির দৈর্ঘ্য হচ্ছে, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্মারক স্তম্ভ, যেটা 182 মিটার উচ্চতা বিশিষ্ট। এটি নর্মদা নদীর তটে রয়েছে গুজরাটে। কোথায় অবস্থান? গুজরাটে। এবং এর ডিজাইন বানিয়েছিলেন রাম ভি সুতুর। এবং টুয়েসডে টু সানডে এটি ওপেন থাকে, শুধুমাত্র মন্ডে অর্থাৎ সোমবার এই স্মৃতিসৌধটির দর্শন কিন্তু ওই দিন হয় না বা বন্ধ থাকে। খাজুরাহো মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো, মন্দির নির্মাণ থেকে কয়েকটি বিভিন্ন প্রশ্ন আমরা মাঝে মধ্যেই পাই, কিন্তু আমাদের যে ভারতে মন্দির নির্মাণ শৈলী রয়েছে না, আমাদের ভারতের যে মন্দির নির্মাণ শৈলী রয়েছে, সেই মন্দির নির্মাণ শৈলী বিষয়ে যদি আমাদের একটু বেসিক কনসেপ্ট থাকে, এই যে আমাদের বিন্ধ্য পর্বত রয়েছে এখানে, এই বিন্ধ্য পর্বতের এই উপরিভাগ এলাকায় ভারতে যতগুলি মন্দির রয়েছে সেগুলি নাগর শৈলীতে নির্মিত। কোন শৈলীতে? নাগর। এবং এই বিন্ধ্য পর্বত থেকে শুরু করে আমাদের এই কৃষ্ণা নদী, এই মাঝ বরাবর যতগুলো মন্দির রয়েছে সেগুলো আমাদের ব্যাসর শৈলীতে নির্মিত। কোন শৈলী? ব্যাসর। এবং কৃষ্ণা নদীর দক্ষিণে দ্রাবিড় শৈলীতে আমাদের বিভিন্ন মন্দিরগুলি নির্মিত। দ্রাবিড় শৈলী, আগেরটা বললাম বেসর শৈলী। তাহলে ভারতীয় মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ 3টি শৈলী, নাগর, বেসর এবং দ্রাবিড়। এখানে যে মন্দিরটি রয়েছে খাজুরাহো মন্দির, ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভারতের কোন রাজ্যে অবস্থিত হবে খাজুরাহো মন্দির? না, এর সঠিক উত্তর হয়ে যাবে কি না মধ্যপ্রদেশ। খাজুরাহো মন্দির কোথায় রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। এটি আত্মজীবনীমূলক বই। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এর রচয়িতা হলেন জওহরলাল নেহরু। মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর দাদাভাই নওরোজির গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ হচ্ছে দ্য গ্রেট ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। একে তো বলাই হয়। এর গ্রন্থ হচ্ছে প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে। দাদাভাই নওরোজিকে দ্য গ্রেট ওল্ড ম্যান ইন ইন্ডিয়া বলা হয়। দ্য গ্রেট ওল্ড ম্যান ইন ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এই গ্রন্থটি তিনি লিখেছিলেন। জওহরলাল নেহরুর বই হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া। ঠিক আছে। আর.এস. শর্মা ভারতের সামন্ততন্ত্র ফিউডালিজম সম্পর্কিত গ্রন্থ লিখেছেন। চলো পরবর্তী প্রশ্ন হচ্ছে পুলিৎজার পুরস্কার নিম্নের কিসের সাথে যুক্ত? পুলিৎজার পুরস্কার সকলে জানি আমাদের সাংবাদিকতা, অর্থাৎ সাংবাদিকতা ক্ষেত্রে বিশেষ পারদর্শিতার জন্য, বিশেষ কৃতিত্বের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়। পরবর্তী স্লাইডে চলে আসছে আমরা। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই গ্রন্থটির রচয়িতা হলেন দিলীপ হিরো। ইনসাইড সেন্ট্রাল এশিয়া গ্রন্থটির রচয়িতা। এই গ্রন্থগুলো কিন্তু একটু নোট করে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। এবং এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আসা স্ট্র্যাটেজিকের প্রশ্ন, তোমরা চাইলে নোট করে নিতে পারো। উট ব্যবসাকে কেন্দ্র করে রাজস্থানে বার্ষিক যে মেলার আয়োজন করা হয়, বছরে একবারই হয়, বার্ষিক যে মেলার আয়োজন করা হয় সে মেলাটির নাম কি? সোনপুর মেলা, কুম্ভ মেলা, পুষ্কর মেলা, সরোজকুণ্ড মেলা। উত্তর হয়ে যাবে অপশন সি, পুষ্কর মেলা। অর্থাৎ রাজস্থানে উট ব্যবসাকে কেন্দ্র করে বছরে একবার এই মেলা অনুষ্ঠিত হয়, যার নাম হচ্ছে পুষ্কর মেলা। চলো পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে আত্মজীবনীমূলক বই উইংস অফ ফায়ার। আমাদের স্টেট গভর্নমেন্ট যে WBCS কন্ডাক্ট করে, সেই WBCS কিন্তু অনেকবার এই উইংস অফ ফায়ার গ্রন্থটি প্রিভিয়াস ইয়ারে আমরা পেয়েছি। তো উইংস অফ ফায়ার গ্রন্থটির রচয়িতাকে, চলো অপশানে কে আছে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, APJ আব্দুল কালাম, KR নারায়ণন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে APJ আব্দুল কালাম। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। রাজেন্দ্র প্রসাদের গ্রন্থটির নাম হচ্ছে ইন্ডিয়া ডিভাইডেড।
ইন্ডিয়া ডিভাইডেড অর্থাৎ ভারত ইন্ডিয়া ডিভাইডেড হচ্ছে রাজেন্দ্র প্রসাদের গ্রন্থ। এপিজে আব্দুল কালাম তার গ্রন্থটি আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম হচ্ছে উইংস অফ ফায়ার। ওকে, উইংস অফ ফায়ার। নেক্সট আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। প্রশ্ন সংখ্যা ইন্ডিয়া আফটার নেহেরু, ইন্ডিয়া আফটার নেহেরু এই গ্রন্থটি রচয়িতা হচ্ছেন কুলদীপ নায়ার। কুলদীপ নায়ার ইন্ডিয়া আফটার গ্রন্থটির, কুলদীপ নায়ারের আরও অনেকগুলি বুকস আছে, চাইলে তোমরা এই বুকসগুলো কিন্তু নোট করে রাখতে পারো, যেগুলো বিভিন্ন বিশেষ করে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয়, এসএসসির কথা বলি বা এসএসসি যে জিডি পরীক্ষা এখন নিচ্ছে, এতেও কিন্তু বিভিন্ন বুকস, বিশেষ করে কুলদীপ নায়ারের বিভিন্ন লেখা বই, মিনু মাসানির বিভিন্ন লেখা বই, খুশবন্ত এর লেখা বিভিন্ন বইগুলো কিন্তু আমরা কোশ্চেন আকারে দেখতে পাচ্ছি। তো এদের একটা লিস্ট যদি আমরা বানিয়ে নিই তাহলে আমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে। তাহলে ইন্ডিয়া আফটার নেহরু এর রচয়িতা হলেন কুলদীপ নায়ার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে যাযাবর ছদ্মনামে, যাযাবর ছদ্মনামে কোন সাহিত্যিক লিখতেন? তাহলে যাযাবর ছদ্মনামে যে সাহিত্যিক লিখতেন তার নাম হচ্ছে বিনয় মুখোপাধ্যায়। বিনয় মুখোপাধ্যায় যাযাবর ছদ্মনামে কিন্তু লিখতেন। চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, গ্র্যামি পুরস্কার, গ্র্যামি পুরস্কারের সঙ্গে জড়িত কোন ক্ষেত্র? অর্থাৎ নাটক, চলচ্চিত্র, সঙ্গীত না সাহিত্য, কোন ক্ষেত্র গ্র্যামি পুরস্কারের সাথে জড়িত? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীত। সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীত। সঙ্গীত হচ্ছে গ্র্যামি পুরস্কারের সঙ্গে সম্পর্কিত। নেক্সট পরবর্তী প্রশ্ন, ভীমসেন যোশী কোন ঘরানার শিল্পী ছিলেন? দেখো ভারতে যতগুলো ঘরানা রয়েছে, ভারতে যতগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঘরানা রয়েছে তার লিস্ট আমাদেরকে কিন্তু বানাতে হবে, এবং প্রত্যেকটি ঘরানার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা কিন্তু আমাদের মনে রাখতে হবে। বিশিষ্ট ব্যক্তিদের যে নামের তালিকা রয়েছে সেটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখানে দেখো ভীমসেন যোশী দিয়েছেন, খুব ইম্পর্টেন্ট একটা ঘরানা, যেটা হচ্ছে কিরানা ঘরানা। এই কিরানা ঘরানার মানুষ ছিলেন ভীমসেন যোশী। খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটি আমরা পেয়েছি। রামান ম্যাগসেস পুরস্কার নামকরণ করা হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? রামন ম্যাগসেস, এই রামন ম্যাগসেস একজন রাষ্ট্রপতি ছিলেন, কোথাকার সেটা জানতে চাইছে। থাইল্যান্ড, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া না জাপান? সঠিক উত্তর হয়ে যাবে ফিলিপিন্স। এই যে রামন ম্যাগসেস পুরস্কার বলা হয়, একে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়। মনে রাখবে, এশিয়ার নোবেল পুরস্কার কোন পুরস্কারকে বলা হয়? না তা বলা হয় রামন ম্যাগসেস পুরস্কারকে। একে রামন ম্যাগসেস পুরস্কারকে এশিয়ান নোবেল বলা হয়, ঠিক আছে। এবং এটি প্রাক্তন রাষ্ট্রপতি ফিলিপাইন্সের তার নাম অনুসারে এই পুরস্কার প্রদান কিন্তু হয়, রামন ম্যাগসেস পুরস্কার, যাকে এশিয়ার নোবেল আমরা বলে থাকি। নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে পদাতিক কবি। আমরা সকলেই জানি যারা বাংলা থেকে বিলং করি, পদাতিক কবি কাকে বলা হয়? পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় পদাতিক কবি। লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা কে? লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, বালগঙ্গাধর তিলক। তাহলে লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা হলেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতা। স্বামী বিবেকানন্দ এর কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ যদি আমরা বলি, এর কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হলো প্রাচ্য ও পাশ্চাত্য, প্রাচ্য ও পাশ্চাত্য, পরিব্রাজক, প্রাচ্য। বর্তমান ভারত হচ্ছে এর রচনা, বর্তমান ভারত হচ্ছে এর রচনা, ঠিক আছে। যেটা হচ্ছে কার? না স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ যতমত ততপথ এর বাণীটি তিনি দিয়েছেন। বাল গঙ্গাধর তিলকের গুরুত্বপূর্ণ রচনা মনে রাখবে গীতা রহস্য, গীতা রহস্য, গীতা রহস্য বাল গঙ্গাধর তিলকের গুরুত্বপূর্ণ রচনা। তাহলে লাইফ ডিভাইন গ্রন্থের রচয়িতা হচ্ছেন শ্রী অরবিন্দ, শ্রী অরবিন্দ। নেক্সট, সাহিত্য জগতে, ভারতীয় সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটির নাম কি? ভারতের সাহিত্য জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কারটির নাম হলো জ্ঞানপীঠ। তাহলে 2024-এ যারা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে একজনের নাম মনে রাখবে গুলজার, ইনি জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন। 2 হচ্ছে জগৎগুরু রামভদ্রাচার্য, জগৎগুরু রামভদ্রাচার্য। দুজন ব্যক্তি 2024 সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হয়েছেন, যা ভারতের সাহিত্য জগতের সর্বশ্রেষ্ঠ সম্মান। ওকে, চলো নেক্সট 30 পরবর্তী প্রশ্ন হচ্ছে ভোরের পাখি বিহারীলাল চক্রবর্তী। ভোরের পাখি নামে কোন কবি পরিচিত? বিহারীলাল চক্রবর্তী। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। পরবর্তী প্রশ্ন রয়েছে আন্নাকালি পাকড়াসি।
আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা বিশেষ করে ডাব্লিউপি কেপিতে এই সমস্ত প্রশ্ন আমরা বিশেষ করে এটা ডাব্লিউপি এর প্রিভিয়াস ইয়ারে রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আন্নাকালী পাকড়াশি কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। নেক্সট চলি পরবর্তী স্লাইডে চলে আসি আমরা। আলালের ঘরে দুলাল। আলালের ঘরে দুলাল কার রচনা? আলালের ঘরে দুলাল কার রচনা হবে? পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্রের রচনা হচ্ছে আলালের ঘরে দুলাল। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে দ্য ক্যান্টারবেরি টেলস। দ্য ক্যান্টারবেরি টেলস এটি একটি ইংরেজি সাহিত্যের উৎকৃষ্ট রচনা। হ্যাঁ, দ্য ক্যান্টারবেরি টেলস একটি ইংরেজি সাহিত্যের রচনা। এর রচয়িতা হচ্ছেন জিওফ্রে চসার। জিওফ্রে চসার ক্যান্টারবেরি টেলস গ্রন্থটি রচনা করেন। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে আসবো আমরা। আনটু দ্য লাস্ট। আনটু দ্য লাস্ট এর রচয়িতা হচ্ছেন জন রাস্কিন। আনটু দ্য লাস্টের রচয়িতা হলেন জন রাস্কিন। লিও টলস্টয়ের মনে রাখবে কিংডম অফ গড। কিংডম অফ গড এর রচয়িতা হলেন লিও টলস্টয়। এবং এই দুটো গ্রন্থের দ্বারা মহাত্মা গান্ধী, ভারতের মহাত্মা গান্ধী তিনি কিন্তু প্রভাবিত হয়েছিলেন। মহাত্মা গান্ধী যে দুটো গ্রন্থের দ্বারা সর্বাধিক প্রভাবিত হন সেটা হচ্ছে জন রাস্কিনের আনটু দ্য লাস্ট এবং লিও টলস্টয়ের কিংডম অফ গড। এই দুটি গ্রন্থ দ্বারা তিনি কিন্তু যথেষ্ট প্রভাবিত হয়েছিলেন। নেক্সট 35 চলো পরবর্তী প্রশ্নে। মাই আর্লি লাইফ। মাই আর্লি লাইফ এই গ্রন্থটির রচয়িতা হলেন উইনস্টন চার্চিল। ইংল্যান্ডের পূর্বতম প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন সূচনার সময়। তাহলে এই উইনস্টন চার্চিল এর অন্যতম আত্মজীবনীমূলক বই হচ্ছে মাই আর্লি লাইফ। ওকে, মাই আর্লি লাইফের রচয়িতা হচ্ছেন উইনস্টন চার্চিল। মিকি মাউস চরিত্রটি বাচ্চাদের খুবই প্রিয়। সেই মিকি মাউস চরিত্রটির স্রষ্টা হচ্ছেন ওয়াল্ট ডিজনি। ওয়াল্ট ডিজনি হচ্ছে মিকি মাউস চরিত্রটির স্রষ্টা। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন রয়েছে ব্যাস সম্মান প্রদান করা হয় কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য? ব্যাস সম্মান প্রদান করা হয় কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য? হিন্দি সাহিত্যে, বিশেষত হিন্দি সাহিত্যে পারদর্শিতার কারণে এই সম্মানটি প্রদান করা হয়, তাই না? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হিন্দি সাহিত্য। পরবর্তী প্রশ্নেতে চলে আসছি। পরবর্তী প্রশ্ন রয়েছে কোন ক্ষেত্রে পারদর্শিতার জন্য কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়? কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান, সাহিত্য, অর্থনীতি না চলচ্চিত্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বিজ্ঞানে পারদর্শিতার জন্য কলিঙ্গ পুরস্কারে সম্মানিত করা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে এসেছি। উই শ্যাল ওভারকাম। আমরা শুনি না একটা মাঝে মধ্যে খুবই ভালো গান, উই শ্যাল ওভারকাম। এই গানটির রচয়িতা বা এই গানটি যিনি রচনা করেন তিনি হচ্ছেন পিট সিগার। পিট সিগার এই গানটির রচয়িতা। পিট সিগার এই গানটি রচনা করেন। নেক্সট পরবর্তী প্রশ্ন। মিডনাইট চিলড্রেন। মিডনাইট চিলড্রেন নামক বিখ্যাত বইটি, বারবার বলছি যে এই যে আমাদের ভারতের যে কয়েকটি গুরুত্বপূর্ণ সমসাময়িক লেখকের রচনা রয়েছে সেগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে। এর রচয়িতা হলেন সালমান রুশদি। সালমান রুশদি হচ্ছে মিডনাইটসের রচয়িতা। সালমান রুশদি হচ্ছেন মিডনাইটসের রচয়িতা, সালমান রুশদি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। খুবই ভালো একটা উক্তি, সেই সময়ের পরিপ্রেক্ষিতে খুব প্রাসঙ্গিক একটি উক্তি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো উক্তিটি করেছিলেন আমাদের স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত উক্তি হচ্ছে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। রামকৃষ্ণদেব, মহাত্মা একটু বানানটা আলাদা হয়ে গেছে, হ্যাঁ, তাহলে রামকৃষ্ণদেব এর বিখ্যাত উক্তি হচ্ছে যত মত তত পথ। দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত উক্তি হচ্ছে গো টু দ্য বেদাস। গো টু দ্য বেদাস। গো টু দ্য বেদাস অর্থাৎ বৈদিক শাস্ত্রে ফিরে চলো। গো টু দ্য বেদাস। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি পেলাম? স্বামী বিবেকানন্দ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? না, এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক। ইনি বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার, আমি তা অর্জন করবই করব, এবং এই উক্তিটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের। নেক্সট পরবর্তী প্রশ্ন। নিম্নলিখিত কোন গ্রন্থটি শেক্সপিয়ারের নয়? অর্থাৎ শেক্সপিয়ার ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত লেখক, বিখ্যাত কবি। তাহলে সেই শেক্সপিয়ার এর গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো।
ব্রোকেন উইংস এই গ্রন্থটি তার কিন্তু নয়, তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর। নয় বলেছে, তাহলে ব্রোকেন উইংস এই গ্রন্থটি তার লেখা নয়। হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো এগুলো হচ্ছে কার লেখা? শেক্সপিয়ারের গুরুত্বপূর্ণ রচনা। নেক্সট, উদ্বোধন পত্রিকার সম্পাদক কে? উদ্বোধন পত্রিকার সম্পাদক হচ্ছে, অপশনের পরিপ্রেক্ষিতে সঠিক উত্তর হবে স্বামী বিবেকানন্দ। আর স্বামী বিবেকানন্দ অপশনে যদি না থাকতো তাহলে স্বামী ত্রিগুণানন্দ ইনি কিন্তু অপশনে থাকতেন। যাই হোক, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল আমাদের অপশনে স্বামী বিবেকানন্দ উদ্বোধন পত্রিকার সম্পাদনা করেন। ঠিক আছে, দীর্ঘদিন ওই সম্পাদনার সাথে তিনি কিন্তু জড়িত ছিলেন। অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত। এবং মনে রাখবে অজন্তা গুহাতে 33টি গুহা রয়েছে। অজন্তা গুহাতে কতগুলো গুহা রয়েছে? 30। অজন্তা গুহাতে মোট গুহার সংখ্যা হচ্ছে 30। আরেকটা গুহা রয়েছে তোমার ইলোরাতে 34। ইলোরাতে গুহার সংখ্যা হচ্ছে 34, অজন্তাতে গুহার সংখ্যা হচ্ছে 30। একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট, অজন্তা আছে কোথায়? মহারাষ্ট্রে। উত্তর ভারতের মন্দির নির্মাণ শৈলী কোনটি? আমরা একটু আগেও আলোচনা করলাম যে ভারতের 3 ধরনের মন্দির নির্মাণ শৈলী। উপরে হচ্ছে তোমার নাগর, মধ্যেখানে বেসর এবং নিচে হচ্ছে দ্রাবিড়। তাহলে যেহেতু উত্তর ভারত বলেছে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে নাগর শৈলী। উত্তর ভারতের মন্দির নির্মাণ হচ্ছে নাগর শৈলী। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি। বর্তমান ভারতে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সংখ্যা কয়টি? এটিও প্রিভিয়াস ইয়ারে ছিল এবং আমরা অলরেডি এই ভিডিওর মাধ্যমে প্রথম দিকে এই কোয়েশ্চেন আলোচনাও করেছি। সঠিক উত্তর হয়ে যাবে 43 হয়ে যাবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। যদি আমরা কারেন্টলি আজকের ডেটে রামসার সাইট, ভারতের রামসার সাইটের কথা বলি, তাহলে ভারতে বর্তমানে মোট রামসার সাইট হচ্ছে আজকের ডেট পর্যন্ত 89টি রামসার সাইট রয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হবে 43, অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 48 চলে এসেছি। ভারতের কোন ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ভারতের কোন ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়েছে? দেখো, এই সবগুলো ভাষাই হচ্ছে ক্লাসিক্যাল, সবগুলো ভাষাই হচ্ছে ক্লাসিক্যাল। তেলুগু বলো, সংস্কৃত বলো, পালি বলো এবং তামিল। সর্বশেষ এই তামিল একেও অপশানের উত্তর হিসাবে নিতে পারি, কিন্তু এখানে যে অপশানে 4টি ভাষা রয়েছে সবগুলো ভাষাই হচ্ছে ক্লাসিক্যাল ভাষা ভারতের। তো ঠিক আছে, ভারতের কোন ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা দেওয়া হয়? এখানে অপশানে যে তেলুগু, সংস্কৃত, পালি এবং তামিল সবগুলোই হচ্ছে তোমার ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। নেক্সট, পরবর্তী স্লাইডে চলে আসছি। সম্প্রতি কোন রাজ্যে হাট্টি সম্প্রদায়, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, হাট্টি সম্প্রদায়কে এসটি শিডিউল ট্রাইবস এর মর্যাদা দেওয়া হলো? হাট্টি সম্প্রদায়, দেখো হাট্টি হাট্টি, তাই না, এবং হাট্টি থেকে হিমাচল প্রদেশ, সঠিক উত্তর হয়ে যাবে হিমাচল প্রদেশ, তাই না। হিমাচল প্রদেশের হাট্টি সম্প্রদায়কে এসটি এর মর্যাদা দেওয়া হলো। নেক্সট, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। নিম্নলিখিত কে 2024-এ পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? অর্থাৎ 2024 সালে পদ্মভূষণ পুরস্কার কে পেয়েছেন? মনে রাখবো, পদ্মা সুব্রমণিয়াম, চিরঞ্জীবী, বিদ্যেশ্বর পাঠক এরা সবাই পেয়েছিলেন। অর্থাৎ অপশন ডি উপরোক্ত সবাই হয়ে যাবে উত্তর, উপরোক্ত সবাই হয়ে যাবে উত্তর। নেক্সট, পরবর্তী প্রশ্নে চলে আসি। পদ্মা সুব্রমণিয়াম যিনি পদ্মবিভূষণ পেয়েছেন, সেই পদ্মা সুব্রমণিয়াম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? যতজন পুরস্কার পেয়েছিলেন আমরা কিন্তু কম বেশি জেনে রাখার চেষ্টা করবো যে তারা কোন কোন ফিল্ডের সাথে জড়িত। এখানে পদ্মা সুব্রমণিয়ামের কথা বলা হচ্ছে, ইনি কিন্তু নৃত্যের সাথে জড়িত, ভারতনাট্যম নৃত্যের সাথে কিন্তু তিনি জড়িত। সঠিক উত্তর হয়ে যাবে নৃত্য। তো আমরা আজ যে 50খানা প্রশ্ন আলোচনা করলাম, এরকম স্ট্যাটিক জিকের আরও আমরা কিন্তু ক্লাস নিয়ে আসবো এবং সেই সমস্ত ক্লাসে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করারও চেষ্টা করব। আজ হয়তো সময়টা একটু কম ছিল, পরে আমার ক্লাস রয়েছে, তাই এই কারণে আমরা এখানে 50টা প্রশ্ন হালকাভাবে আলোচনা করলাম। ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবে এবং যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবে। থ্যাংক ইউ।